হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ডিভাইন আরবান গড চ্যাপ্টার 31 থেকে 35। তো চলুন শুরু করা যাক। ইয়েচেন কবরের সামনে সেই বসকে একটা জোরে লাথি মেরে তার মা বাবার সামনে ফেলে দেয়। বস তখনও বেঁচে। ইয়েচেন বলে, হাঁটু গেড়ে বসে ক্ষমা চা। বস রক্তাক্ত মুখে বলে, আমি ইয়াও জিঙ্কু, আমার প্রজন্মের একজন দুর্দান্ত মাস্টার। আমি নিছক মর্টালের কাছে হাঁটু গেড়াতে পারি না, শুধু আমাকে হত্যা করো। ইয়েচেন রাগে তার মাথা ধরে কবরে বাড়ি মারে, বলে, আমি বলছি চুপচাপ হাঁটু গেড়ে বসে ক্ষমা চা। তারপর গর্জে ওঠে, এটা কি যথেষ্ট না? বারবার মাথা ধরে মাটিতে বাড়ি মারে। শেষে তাকে ছেড়ে দিয়ে বলে, পরের বার শ্রদ্ধা প্রস্তুত করে এসো। একটা ব্যাগ দিয়ে ইয়াওকে বেঁধে রাখে। তারপর ড্রিঙ্ক করে মাতাল হয়ে বলে, বাবা মা, ইয়াও জিঙ্গু, আপনার কাছে আমার প্রথম উপহার। চিন্তা করবেন না, এটা কেবল শুরু। আমি শপথ করছি 5 বছর আগে ইউনহ ভিরের সাথে জড়িত প্রত্যেকে, রাজধানীর সেই লোকসহ, আমি তাদের পাপের প্রায়শ্চিত্ত করাবো। সান ইয়েচেনের বাবা মার কবরে শ্রদ্ধা জানাতে আসে। বলে, হায়, গতরাতের ঘটনাটা খুব বেশি হয়ে গেছে। সেই লোকটি ইয়েচেন? আমি সত্যিই বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম সে একজন প্রতারক। যদি সে আমার মৃত পুরাতন স্কুলের সহপাঠীর মতো না দেখাতো, আমি তাকে প্রথমেই ফিরিয়ে দিতাম। সামনে কিছু মদের বোতল পড়েছিল। ইয়েচেনকে দেখে তার হাতে থাকা ফুল পড়ে যায়। ইয়েচেন ঘুমের মধ্যে মা বাবা বলে ডাকছিল। সানি মুখে হাত দিয়ে ফিসফিস করে বলে, সেই মানুষটি ইয়েচেন। সে কাছে গিয়ে ডাকে, ইয়েচেন, ইয়েচেন। বলে, এটা আমার আগেই বুঝে ফেলা উচিত ছিল। তুমি আমার খুব কাছের, আমাকে রক্ষা করছো, আমার সব সমস্যার পাশে আছো। ইয়েচেনের গালে হাত রেখে বলে, হ্যাঁ, কেবল তুমিই পারো। কেন আমি আগে বুঝিনি? আমি খুব বোকা। সানি তাকে জড়িয়ে ধরে বলে, এই কয়েক বছরে তুমি কি অভিজ্ঞতা পেয়েছ, কি তোমাকে এত বদলে দিয়েছে, তা আমি কল্পনাও করতে পারছি না। নিশ্চয়ই খুব কষ্টের সময় ছিল। এখন আর একা যেতে হবে না। সে প্রার্থনা করে বলে, মাসিমা, মামা, অনেক দিন হয়ে গেছে, বিশ্বাসই হচ্ছে না যে এই বছর ইয়েচেন ফিরে এসেছে। চিন্তা করবেন না, আমি তার যত্ন নেব, তাকে অন্যায় থেকে দূরে রাখব। সে এখন অনেক শক্তিশালী এবং সে ভালো মানুষ হয়ে উঠবে। ইয়েচেন সানিকে দেখে বলে, সানি, তুমি এখানে কেন? তুমি কি করছো? আমি এখনো পান করতে চাই। সানি বলে, মদ্যপান বন্ধ করো, চলো বাড়ি যাই। তোমার গায়ে মদের গন্ধ, সারা রাত পান করেছ। তোমার বাবা মা আমাকে বলেছেন তোমার উপর নজর রাখতে। এখন বাড়ি যাও, গোসল করো, একটু ঘুমাও। তুমি শুনছো আমি কি বলছি? ইয়েচেন বলে, তুমি আমার স্ত্রী নও। সানি বলে, কাকা কাকু বলেছেন যতক্ষণ না তুমি একটা বউ খুঁজে পাও, আমি তোমার সাথে পুত্রবধূর ভূমিকায় থাকব। তুমি শুনছো তো? এখন আমার সাথে বাড়ি চলো। ইয়েচেন মনের মধ্যে ভাবে, হয়তো প্রতিশোধের চেয়ে এই দৃশ্যটাই মা বাবা দেখতে চান। সানি আর ইয়েচেন এখান থেকে চলে যায়। 3 ঘন্টা পরে সুরান এখানে আসে। ঘাবড়ে গিয়ে ভাবে, গতরাতে কেন বারবার দুঃস্বপ্ন দেখছিলাম, আর হঠাৎ করে এখানে চলে এলাম। ইয়েচেনের কবরে এসে সেই ব্যাগ দেখতে পায়। বলে, শ্রদ্ধাঞ্জলি আছে, কেউ একজন সমাধিস্থল পরিদর্শন করেছে। সুরান ব্যাগ খুলে ভয় পায়, ভাবে এটা গ্র্যান্ডমাস্টার ইয়াও জিঙ্গু। তার মুখে ঘাম ছুটে যায়। ভাবে, কেমন মানুষ ইয়াও জিঙ্গুকে হত্যা করে বলি দিতে পারে? অপেক্ষা করো, এটা ইয়ে পরিবারের সমাধি ফলক, এটা প্রতিশোধ। আর কিছুদিন আগে চ্যান পরিবারের বাবা ছেলের মৃত্যু। সুরান আদেশ দেয়, তিয়ানডান পর্বতের আশেপাশের সমস্ত ক্যামেরা অবিলম্বে তদন্ত করুন। আমি জানতে চাই আজকে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করতে এসেছে। দাদু অ্যাপার্টমেন্টে ইয়েচেন আরামে ঘুমাচ্ছিল, সানিকে জড়িয়ে ধরে। হঠাৎ দরজায় কেউ নক করতে থাকে। শব্দে ঘুম ভেঙে যায় ইয়েচেনের। উঠে বলে, আচ্ছা, আমি আসলে খুব বেশি পান করেছি, যা বিরল। সামনে সানিকে দেখে হতবাক হয়ে যায়। সানি বলে, কে এই মুহূর্তে দরজায় কড়া নাড়ছে? ইয়েচেন লজ্জা পেয়ে বলে, সানি, তুমি আমার বিছানায় ঘুমাচ্ছ কেন? চোখে পানি চলে আসে। বলে, তুমি কি অবশেষে আমার শরীরের জন্য আকুল হতে শুরু করেছ? সানি রাগ করে বলে, আমি তোমাকে কামনা করছি হারামি। ইয়েচেন সানিকে জড়িয়ে ধরে। সানি রাগ করে বলে, তুমি নাও, যে খুব বেশি মদ্যপান করেছিলে এবং আমাকে একসাথে ঘুমাতে বাধ্য করেছিলে। সানি নিজেকে ছাড়িয়ে বলে, তোমার মুখে এখনও মদের গন্ধ। ইয়েচেন বলে, কি, তুমি কি আমার অস্থায়ী স্ত্রী নাও? কেন তুমি আমাকে একটু জড়িয়ে ধরতে পারো না? সানি লজ্জা পেয়ে বলে, এমন নয় যে আমি পারবো না, অন্তত যখন তুমি এত মাতাল থাকো তখন তো নয়ই। বাহির থেকে আবার দরজায় নক হয়। সানি বলে, যাও, দরজা খুলে দাও। এই পোশাক পরা যোগদের সাথে আমি কিভাবে দেখা করব? ইয়েচেন বলে, ঠিক আছে, যাচ্ছি।
দরজা খুলে দেখে সামনে সেনমেনজিয়া দাঁড়িয়ে। ইয়েচেন বলে, তুমি এখানে কি করছো? সেনমেনজিয়া বলে, মিস্টার ইয়ে, তুমি কি আজ বাবাকে ডিনারে ডাকোনি? আমরা তোমার ফোন পাচ্ছি না, তাই আমাদের তোমার কাছে আসতে হলো। সেনমেনজিয়া ইয়েচেনের শরীর দেখে মনের মধ্যে ভাবে, আমি বলতে পারছি না, এটা ছেলেদের শরীরও এখনও বেশ ভালো। ইয়েচেন মাথায় হাত দিয়ে বলে, ওহ, সেনহাই হুয়া, ওই জিনিসটা। হাই হুয়া গাড়িতে যাওয়ার সময় ড্রাইভারকে বলেন, নং 14 জিলিন লেন, এটা কোন হোটেলের ঠিকানা? জিয়াংচাংয়ে কি এমন কোনো রেস্তোরাঁ আছে? জিয়াজা বলে, বাবা, আমি এর কথা কখনো শুনিনি, এটা কি জিয়াংচাংয়ে নেই? ড্রাইভার বলে, মিস্টার সেন, আমি ওই জায়গাটা সম্পর্কে জানি, কিন্তু একটু। হাই হুয়া বলে, যতদূর তুমি জানো বলো। এটা কি খুব দামি? ঠিক আছে, মিস্টার ইয়েকে খাবার খাওয়ানোটা মূল্যবান। ড্রাইভার বলে, না মিস্টার সেন, এটা একটা কম পরিচিত নাস্তার রাস্তা, কেবল ছোট ভাঙা দোকান খোলা থাকে, মাথাপিছু খরচ সাধারণত 30 ইউয়ানের বেশি নয়। এইটা শুনে হাই হুয়া শক হয়ে যায়। জিয়া বলে, স্ন্যাক স্ট্রিট, ছোট দোকান? হাই হুয়া বলে, মাথাপিছু খরচ 30 ইউয়ান। জিয়া মুখে চুলকার বলে, বাবা, ওই লোকটা কনসুলেটের জন্য লক্ষ লক্ষ ডলার পায়, আর সে আমাদের সস্তা খাবার খাওয়াতে চায়, খুব কৃপণ। কাশি দিয়ে বলে, সর্বোপরি সে একজন বিশেষজ্ঞ, হয়তো সে এটা খুব পছন্দ করে। ইয়েচেনের বলা হোটেলের কাছে চলে আসে। ইয়েচেনের আন্টি বলে, আমি জানি না এটা কেমন গাড়ি, কিন্তু আমি নিশ্চিত এটা অনেক দামি। আঙ্কেল বলে, যে এই রকম গাড়ি চালাতে পারে সে কেন আমাদের ছোট রেস্তোরাঁয় আসবে? ইয়েছেন সান ইকে নিয়ে এসে বলে, আঙ্কেল ওয়ং, আন্টি ঝাং, এই যে অতিথিকে আমি আমন্ত্রণ করেছিলাম, খাবার প্রস্তুত কর। আঙ্কেল মনে মনে বলে, আহ, ইয়েচেন মাথিথি, ওরে ঈশ্বর, চেনের কি ধরনের বিগশট লেগেছে। হাই হুয়া গাড়ি থেকে নেমে ইয়েচেনকে বলে, হা হা হা, গাড়ি থেকে নামার সাথে সাথে আশানুরূপ গন্ধ পেলাম, মিস্টার ইয়ে, তুমি? জিয়া মনে মনে বলে, এটা কি শুধু জিনটংয়ের বারবিকিউ স্বাদ নয়? আঙ্কেল বলে, সবাই ভেতরে আসুন। সবার সামনে ইয়েচেনের পছন্দের খাবার নিয়ে আসে। জিয়া খাওয়ার পর বলে, এটা আশ্চর্যজনকভাবে সুস্বাদু, দামও সস্তা, স্বাদটা অন্যরকম। হাই হওয়া চারপাশে ঘুরে দেখে আর মনে মনে বলে, দাম সাশ্রয়ী, স্বাদ বলো, কিন্তু সাজসজ্জা সহজ, জায়গাটা দূরের, আর রেস্তোরাঁয় মাত্র একটি টেবিল আছে, যা খুবই খারাপ। তাদের এখন যা প্রয়োজন তা হলো গ্রাহক। হাই হওয়া তার গাড়ির ড্রাইভারকে বলে, জিয়াউজারো, প্রচার বিভাগকে পরে ব্যবস্থা করতে বলো। যদিও এই রাস্তাটি একটি জনপ্রিয় নাস্তার রাস্তা হয়ে ওঠে, তবুও আমি চাই ভবিষ্যতে খাবারের সময় এই দোকানটি প্যাক করা হোক। ড্রাইভার বলে, মিস্টার সেন, চিন্তা করবেন না, এই ব্যাপারটা সহজেই সামলানো যাবে। আন্টি মনে মনে বলে, ওরে ঈশ্বর, কে এমন করে ফেললো মাত্র একটা কথায়? আঙ্কেল মনে মনে বলে, সেটা কেবল চেনের জন্যই করেছে, অবিশ্বাস্য। ইয়েচেং বলে, ধন্যবাদ মিস্টার সেন, আমি চাচা ওয়ান এবং চাচি ঝাংয়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হাই হুয়া বলে, মিস্টার ইয়ে, আপনি খুব ভদ্র, আপনি নিশ্চয়ই আমাকে শুধু খাবারের জন্যই নয়, ডিনারে দাওয়াত দিয়েছেন। ইয়েচেন গম্ভীর মুখে বলে, মিস্টার সেন একজন ব্যবসায়ী, তিনি সরাসরি কথায় কথা বলেন, তাই আমি আর ঝামেলায় পড়ব না। মিস্টার সেন, আপনি তিয়ানঝেং গ্রুপ সম্পর্কে কতটা জানেন? হাই হুয়া শখ হয়ে বলে, তিয়ানঝেং গ্রুপ? 5 বছর আগে তিয়ানঝেং গ্রুপটি একসময় জিয়াংশেংয়ের ইয়ে পরিবারের উদ্যোগ ছিল, যার নেতৃত্বে ছিলেন ইয়ে তিয়ানঝেং। তবে ওয়েনভিলা ট্র্যাজেডি, ইয়ে পরিবারের 3 সদস্যের হত্যা, ইয়ে তিয়ানঝেংয়ের মৃত্যু এবং বহু শক্তি দ্বারা তিয়ানঝেং গোষ্ঠীর বিভাজন এবং সংযুক্তি লুকানোর জন্য ওই বাহিনী বারবার তিয়ানঝেং গ্রুপের সম্পদ প্যাকেজ, ধার এবং পুনর্গঠন করেছে, যার ফলে তিয়ানঝেং গ্রুপ কোথায় তা জানা কারো পক্ষেই কঠিন হয়ে পড়েছে। মিস্টার ইয়ে, তুমি তিয়ানঝেং গ্রুপ নিয়ে এত চিন্তিত কেন, যেটা আসল জিয়াংশেং ইয়ে পরিবারের? হাই হুয়া শখ হয়ে মনে মনে বলে, মিস্টার ইয়ে, ইয়েচেন, ইয়ে তিয়ানঝেং, ইয়ে পরিবার, তিয়ানঝেং গ্রুপ, সে মারা যায়নি আর সে ফিরে এলো এক ধাক্কায়। ইয়েচেন বলে, মনে হচ্ছে মিস্টার সেন পুরো গল্পটা ইতিমধ্যেই অনুমান করে ফেলেছেন, আর আমি আপনাকে আসতে বলার একটাই কারণ আছে, আমি তিয়ানঝেং গ্রুপ ফিরিয়ে নিতে চাই। হাই হ অবাক হয়ে বলে, মিস্টার ইয়ে, আপনি তিয়ানঝেং গ্রুপ ফিরিয়ে নিতে চান? ইয়েচেন বলে, অবশ্যই, আমি আমার বাবার কঠোর পরিশ্রম ফিরে পেতে চাই। ইয়েচেন বলে, মিস্টার সেন, দয়া করে বলুন তিয়ানঝেং গ্রুপ কোথায়? হাই হুয়া বলে, আমি জানি 5 বছর আগে তিয়ানঝেং গ্রুপটি বিভক্ত হয়ে গিয়েছিল। এর সাথে জড়িত শক্তিগুলি জটিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিংহে গ্রুপ, আর কিংহে গ্রুপের নেতা হলেন ঝেং জিংমিং। ইয়েছেন মনের মধ্যে বলে, ঝিং জিংমিং, আমি মরে গেলেও এই নামটি কখনো ভুলব না। সে আমার বাবার পুরনো বন্ধু এবং সবচেয়ে বিশ্বাসী, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তার বাবার হাতে ইউনহু ভিলার আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন। এমনকি যখন আমার বাবাকে হত্যা করা হয়েছিল তখনও তিনি রাজধানীর সেই লোকটিকে নিয়ে হাসছিলেন এবং খুশি করেছিলেন। এইসব মনে করে ইয়েছেনের অনেক রাগ হয়। সানিও ইয়েছেনকে ডাকে। ইয়েছেন বলে, চিন্তা করো না, আমি ঠিক আছি। হাই হুয়ার হাত কাঁপে আর সে বলে, মিস্টার ইয়ে, আপনি লোকেশন সম্পর্কে খুব বেশি কিছু জানেন না।
কিন্তু আমার কিছু পরিচিতি আছে। আমি আপনার জন্য কিংহে গ্রুপ সম্পর্কে তথ্যের একটি তালিকা তৈরি করব। তারপর আমরা একসাথে কিংহে দখল করার জন্য কাজ করব। কেমন হবে? জিয়া জিয়া মনের মধ্যে বলে, বাবা আসলে কাঁপছে? না, কারণ সে নার্ভাস? না, কারণ সে ইয়েচেনের সাথে যুক্ত হতে চায়। সে তার মন তৈরি করছে। ইয়েচেন বলে, মিস্টার সেন, আপনি বলেছেন এটি একটি গভীর বিষয়। আপনি কি ভয় পান না যে আপনার পরিবারও এতে জড়িত হবে? হাই হুয়া বলে, প্রবাদ আছে, ব্যবসায়ীরা লাভের জন্য যায়। যদি আমরা কিংহে গ্রুপের দখল নিই তাহলে আমি লাভের 108 ভাগ চাই, কিন্তু কোনো প্রকৃত ক্ষমতাও নাও চাই। তাহলে কেমন হবে? যদি তুমি রাজি থাকো তাহলে আমি এখনই রাজি হব। শুরু করো। সানি বলে, হোয়ামিয়ের পরিচালক হিসাবে আমি ব্যবসায়িক নিয়মগুলো বুঝি। সেনহাই হুয়ার পদক্ষেপ কি লাভজনক নয়? এটা স্পষ্টত ইয়েচেনের সাথে সম্পর্ক স্থাপনের একটি উপায়। ইয়েচেন বলে, তাহলে আমি মিস্টার সেনকে ঝামেলায় ফেললাম। যদি সেনহাই হুয়া এতটাই আন্তরিক হয় তাহলে এটা ঠিক যে আমি একা এবং আমার সাহায্যের প্রয়োজন। যদি সেন পরিবার সমস্যায় পড়ে, চলো তোমাকে সাহায্য করি। হাই হুয়া মনের মধ্যে বলে, এটাই হলো অনুভূতি, নতুন একটা অঞ্চল খোলার উত্তেজনা। কিন্তু এবার যদি আমরা সফল হই তাহলে আমার পরিবার অবশ্যই এগিয়ে যাবে। সানি বলে, যদি আমরা আঙ্কেলের হৃদয় ও আত্মা ফিরে পেতে পারি তাহলে তিনি এখন খুশি হবেন। ইয়েচেন বলে, হ্যাঁ। ইয়েচেন মনির মধ্যে বলে, কেউ একজন অনুসরণ করছে কিন্তু হত্যার কোনো উদ্দেশ্য নেই। পিছনে তাকিয়ে দেখে 2 জন লোক ফলো করছে। ইয়েচেন তাদের দেখে বলে, এটা নিশ্চয়ই ইয়েলিং তিয়ান, যাকে আমাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে। সানি বাইরে বের হয়ে বলে, আমার বাড়িতে খাবার শেষ হয়ে আসছে, আমার আরও কিছু দরকার। সানি ইয়েচেন বলে, তুমি কি খেতে চাও? ইয়েচেন বলে, না কিছু লাগবে না। সানি জিভ বের করে বলে, আচ্ছা, কেউ যদি ক্ষুধার্ত থাকে তাহলে আমি আরও কিনতে চাই। ইয়াংনান রাজার কল আসে। ইয়েচেন বলে, সিনিয়ে, ঠিক আছে, ইয়েলিং তিয়ানের সাহায্যের জন্য ধন্যবাদ, তার সাথে দেখা করাই ভালো। ইয়াংনান ফোন ধরে বলে, গুরু, অবশেষে আপনি আমাকে ফোন করলেন। ইয়েচেন ফোনে বলে, যদি আমি ঠিক বলি তাহলে তোমার এখন জিয়াংচেংয়ে থাকা উচিত, আর আমাকে প্রভু বলো না। ইয়াংনান বলে, আমি সত্যিই জিয়াংচেংয়ে আছি। ইয়েচেন বলে, ভুলে যাও, যা খুশি ডাকো। রাত 8টায় দেখা করার জন্য একটা জায়গা খুঁজে বের করো, কিছু বিষয় স্পষ্ট করতে হবে। ইয়াংনান হেসে বলে, হলমাস্টার, আপনি অবশেষে আমার সাথে দেখা করতে রাজি হলেন। লোকেশনটা হলো ইউহাউ ক্লাব, যেটা আমার সম্পত্তি। বিশ্বাস করুন, পরিবেশটা খুবই শান্ত। ইয়েচেন বলে, আমার মনে আছে, এটা জিয়াংচেংয়ের সেরা ক্লাব। তুমি সেখানে জায়গাও কিনতে পারবে না। অপ্রত্যাশিতভাবে এটা তোমার লিং তিয়ানের সম্পত্তি হয়ে গেল। এই লোকটা কি করছে? এখানে সুরানকে দেখানো হয় সেই জায়গায় এসেছিল যেখানে ইয়েচেনকে যেতে বলা হয়েছিল। সুরানের বাবা বলে, সুরান, তুমি কি এখনো ইয়াওজিঙ্গুর কথা ভাবছ? আমি ভয় পাচ্ছি এটা লিছক একটা দুর্ঘটনা। সুরান বলে, দুর্ঘটনা? চু পরিবার তার মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য প্রায় সবকিছুই ব্যবহার করেছিল, কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা সূত্র হারিয়ে ফেলেছিল। এটা জানো, কেউ ইচ্ছাকৃতভাবে চেষ্টা করছে সব তথ্য ব্লক করতে, এমনকি আমাদের চু পরিবারও স্পর্শ করতে পারবে না। সুরানের বাবা বলে, এটা নিয়ে ভাবো না। আজ রাতে আমি জাতীয় নিরাপত্তা ব্যুরোর একজন ভদ্রলোকের সাথে দেখা করেছি, হয়তো আমরা তার নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারবো। দরজার সামনে এক মেয়ে দাঁড়িয়ে সুরানের বাবার কাছে বলে, সদস্যপদ কার্ড লাগবে। সুরানের বাবা কার্ড বের করে দেখায়, তারপর মেয়েটা ভেতরে যেতে দেয়, বলে, দয়া করে ভেতরে আসুন। সামনে কিছু শক্তিশালী লোককে দেখে সুরান বলে, বাবা, আজ ক্লাবটা আগের মতো নেই বলে মনে হচ্ছে। আজ ক্লাবে অনেক বেশি লোক আছে, অনেক ক্ষমতাশালী লোক আছে। সুরানের বাবা বলে, সত্যি? সুরান, তুমি কি সেই বৃদ্ধ লোকটিকে লক্ষ্য করেছ যার পায়ের পাতা লম্বা? সুরান বলে, বাবা, কি হয়েছে? তুমি কি তাকে চেনো? সুরানের বাবা বলে, আমি তাকে চিনি, সে হয়তো আমাকে চিনবে না, কারণ সে ইউহাউ ক্লাবের হেডম্যান মাস্টার রুডার। তার হিঞ্চব্যাকের দিকে তাকালে সে আসলে একজন মার্শাল আর্টসের মাস্টার, যার শক্তি অসাধারণ। এটাও একটা কারণ যে কেউ ইউহাউ ক্লাবে হাত দেওয়ার সাহস করে না। সুরান বলে, মার্শাল আর্টসের একজন মাস্টার? বাবা, কিছু একটা আমি বুঝতে পারছি না। যদিও ইউহাউ ক্লাবটি বিলাসবহুল, তবুও জিয়াংচেংয়ের সমস্ত পরিবারকে তাদের খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে না, তাই না? কারণ মাস্টার তো হলেন মাস্টার। সুরানের বাবা বলে, অবশ্যই না। আসল কারণটি মাস্টার 2 এর পিছনে থাকা ব্যক্তির মধ্যে রয়েছে, যার নাম জিয়াংনান রাজা ইয়েলিং তিয়ান। এখানে ইয়াংনানকে দেখানো হয়, যার সাথে ইয়েচেনের ফোনে কথা হয়েছিল। সুরান ঘাবড়ে গিয়ে বলে, জিয়াংনানের রাজা ইয়েলিং তিয়ান। মনের মধ্যে ভাবে, চু পরিবার জিয়াংচ্যাংয়ের সবচেয়ে শক্তিশালী হলেও তাদের প্রভাব শুধু জিয়াংচ্যাং পর্যন্ত। পুরো জিয়াংনান প্রদেশ জিয়াংনানের রাজার ছায়ায়। সুরানের বাবা বলে, জিয়াংনানের রাজা আমাদের থেকে অনেক দূরে। জাতীয় নিরাপত্তা ব্যুরোর একজন কর্মকর্তা আসছেন, আমাদের ভালো ব্যবহার করতে হবে। সুরান বলে, বাবা, অতিথিদের দেখো, আমি একটু বাইরে ঘুরে আসি। বাবা বলে, ঠিক আছে। সুরান ভাবে, চোখ বন্ধ করলেই ইয়াও জিঙ্গুর মৃতদেহ চোখের সামনে ভেসে ওঠে। তার মৃত্যু নয়,
বরং যেভাবে তাকে ব্যবহার করে পরিবারকে অপমান করা হয়েছে সেটাই ভয়ঙ্কর। পরিবারে আর কে বেঁচে আছে? হঠাৎ সামনে ইয়েচেনকে দেখে বলে, ইয়েচেন। ইয়েচেন বলে, সুরান। সুরান ভাবে, যদি ইয়েচেন এখনও বেঁচে থাকে তাহলে সে নিশ্চয়ই রাস্তায় পড়ে আছে। সে এখানে কিভাবে এলো? দেখতে একটু মিল আছে, তাই কিছুটা সহানুভূতি দেখানো যায়। সুরান বলে, তুমি কেমন আছো? ইয়েচেন ভান করে বলে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? সুরান বলে, আমি ভুল করেছি। তুমি আমার পুরনো সহপাঠীর মতো দেখতে। সে খুবই দুঃখজনক ছিল, তার জীবনও করুণ ছিল। সুরান একটা বিজনেস কার্ড বের করে দেয়, বলে, আমি সুরান, তুমি এই ক্লাবে আসতে পারো। এটা আমার ব্যক্তিগত কার্ড, যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। ইয়েচেন বিরক্ত হয়ে কার্ডে থাপ্পড় মারে। সুরান বলে, তুমি কি করছো? ইয়েচেন কার্ডে পা রেখে বলে, পরিবার, আমার কিছু যায় আসে না, এখান থেকে বের হও। সুরেন রেগে বলে, তুমি জানো না তুমি কি হারাচ্ছ? ইয়েচেন বলে, এটা কি তোমার জন্য? বেরিয়ে যাও, আমি তৃতীয়বার বলছি। সুরান থাপ্পড় মারতে যায়, বলে, তুমি যতই শক্তিশালী হও, আমার পরিবারের সামনে তুমি কিছুই না। ঠিক তখনই এক মোটা লোক এসে থামিয়ে যায়, বলে, তুমি কি করছো? সুরান চমকে গিয়ে বলে, মাস্টার রুডার। তারপর বলে, আমি পরিবারের সুরান, আমি অনেক বছর ধরে আপনার ভক্ত। রুডার রেগে বলে, এখান থেকে বের হও। পরিবার, পরিবার, আমার কিছু যায় আসে না। যদি না যাও, ভবিষ্যতে ইউহা ক্লাবে ঢোকার কথা ভেবো না। সুরান ভয় পেয়ে বলে, দুঃখিত, আমি যাচ্ছি। যাওয়ার সময় ভাবে, ধুর, তুমি ভাগ্যবান। ইয়েচেন বলে, দুর্ভাগ্য। সে একটা সোফায় বসে বলে, সময় হয়ে গেছে, কিন্তু ইয়েলিংটিয়ান এখনো আসেনি, সে কোথায়? রুডার বলে, হয়তো পথে কিছু হয়েছে, চিন্তা করবেন না মিস্টার রাজা শীঘ্রই আসবেন। ইয়েচেন বলে, আমি তার জন্য মাত্র 3 মিনিট অপেক্ষা করেছিলাম, বলেছিলাম 3 মিনিটের মধ্যে না এলে যেন না আসে। রুডার ভাবে, এই ছেলেটা কে? জিয়াংনানের রাজার প্রতি এত অসম্মান করে সাহস কোথা থেকে আসে? রুডার আবার বলে, হয়তো পথে কিছু হয়েছে মিস্টার চিন্তা করবেন না, রাজা আসবেন। মনে মনে ভাবে, যদি রাজার আদেশ না থাকতো আমি কখনোই ছেলেটা সেবা করতাম না। ইয়াংনান এসে গেছে। রুডার রাজাকে দেখে শক হয়ে যায়, মাথা নিচু করে বলে, জিয়াংনানের রাজার সঙ্গে দেখা হয়েছে রুডারের। মনে মনে ভাবে, জিয়াংনানের রাজাকে দেখার 1 বছর হয়ে গেল, সে এখনো আগের মতোই শক্তিশালী। ইয়েচেন রেগে বলে, লিংটিয়ান, তুমি 2 মিনিট দেরি করেছো। ইয়েচেন লিংটিয়ানকে বলে, তুমি অবশেষে এখানে এসেছো, যদি তুমি না আসতে আমি চলে যেতাম। রডার বলে, মিস্টার নানজিয়াংয়ের রাজার অনেক ব্যবসা আছে। লিংটিয়ান হাঁটু গেলে বসে বলে, হলের কর্তা, রাগ করা বন্ধ করুন। এটা দেখে দুটো বুড়ো শক হয়ে যায়। ইয়েচেন চুপ করে দেখতে থাকে। রডার ভাবে, ধুর, কে বলতে পারে কি হচ্ছে? জিয়াংনানের রাজা কোনো কথা না বলে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। নিংতিয়ানের আশা দেখে আরেকটা বুড়ো ভয় পেয়ে বলে, হে লিংতিয়ান, জিয়াংনানের রাজা যে পুরো জিয়াংনান শহরকে কাঁপিয়ে তুলেছিল, জিয়াংচ্যাংয়ের কথা বাদই দিলাম, জিয়াংনান প্রদেশের বড় পরিবারগুলিও তাকে ভয় পায়। সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়েচেন বলে, তুমি কি বলতে চাইছো? লিংতিয়ান বলে, প্রভু শান্ত হলেন, অধস্থনরা অবশেষে প্রভুকে দেখতে পেলেন। 2 বুড়ো শখ হয়ে বলে, প্রভু, এই যুবকটি আসলে প্রাসাদের কিংবদন্তি প্রভু, জিয়াংনান প্রদেশের সবচেয়ে শক্তিশালী ভূগর্ভস্থ বাহিনী, জিয়াংনানের রাজা দ্বারা নিয়ন্ত্রিত, যিনি পুরো প্রদেশের ক্ষমতা ও শাসন নিয়ন্ত্রণ করেন এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্তা। তবে খুব কম লোকই জানে যে এই নেতৃত্বের পদটি শুরু থেকেই খালি ছিল। জিয়াংনানের রাজা বারবার বলেছে তিনি শুধু প্রক্সি, আসল নেতৃত্ব মন্দিরের কর্তা। রডার বলে, এখন রহস্যটা অবশেষে পরিষ্কার হলো। 2 বুড়ো নিচে বসে বলে, অধস্তনরা প্রাসাদের মালিকের সাথে দেখা করেছে। ইয়েচেন বলে, আমি প্রভু নই। লিংতিয়ান, তুমি এখানেই থাকো, বাকিরা বেরিয়ে যাও। লিংতিয়ান বলে, দরজার বাইরে পাহারা দাও, কেউ বিরক্ত করা সাহস করলে সে যেই হোক তাকে হত্যা করো। 2 বুড়ো বলে, হ্যাঁ জিয়াংনানের রাজা, এই বলে দরজা বন্ধ করে চলে যায়। লিংতিয়ান বলে, মাস্টার, তাদের পাহারায় রেখে কেউ কথা শুনতে বা হস্তক্ষেপ করতে পারবে না। ইয়েচেন বলে, লিংতিয়ান, আমি বুঝতে পারছি না কেন তুমি আমাকে মাস্টার বলছো। এটা কি কারণ আমি তোমাকে কয়েক বছর আগে ক্লাউড ডেমন ভ্যালিতে বাঁচিয়েছিলাম? লিংতিয়ান বলে, সেই সময় আমার ভাইয়েরা আর আমি এক বল মার্শাল আর্টিস্ট দ্বারা আক্রান্ত হয়েছিলাম, গুরুতর আহত ছিলাম, মৃত্যু নিশ্চিত ছিল। ইয়েচেন ভাবে, যখন শুনলাম তারা আমার মতোই জিয়াংনান প্রদেশের, তখন করুণা হলো, আর বৃদ্ধ লোকটির দেওয়া তাবিজ ব্যবহার করে তাদের ধ্বংস করলাম। লিংতিয়ান বলে, তোমার জীবন বাঁচানোর উপহার আমাকে শুধু শ্রদ্ধার কৃতজ্ঞতা শেখায়। তোমাকে গুরু বলার আসল কারণ হলো মেডেল। ইয়েচেন বলে, শুধু একটা মেডেল? এটা খুব বেশি কিছু মনে হচ্ছে না। ইয়েচেন মেডেলের ভিতরে ড্রাগনের নিচে একটা বাচ্চা দেখে বলে, না, মেডেলধারী যুবকটা দেখতে একদম আমার মতো কেন? ইয়েচেন বলে, এটা বনিয়ে আমার মুখেতে লাগাতে কে পেরেছিল? লিংতিয়ান বলে, তুমি ভুল গুরু, এই পদকটা 100 বছর আগের, তুমি আমাকে বাঁচানোর আগেও এটা ছিল, তাই তোমার চোখ এটা বুঝতে পারছে না। ইয়েচেন বলে, তুমি এটা কোথায় পেলে? মনে মনে ভাবে, লকেটটা সত্যি 100 বছরের পুরনো। লিংতিয়ান বলে, এটা আমার পারিবারিক উত্তরাধিকার, আমার প্রপিতামহ রেখে গেছেন। তিনি ছিলেন একজন শীর্ষ ফিজিওগ্নামি মাস্টার, সেরা ফেংশুই মাস্টার।
তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তার পরিবার 100 বছরের মধ্যে অদৃশ্য হবে, তাই স্বর্গ ভেঙে গোপন পদ্ধতি ব্যবহার করে উলংয়ের বেগুনি কিউই সহ একজন সম্রাটকে খুঁজে পান। শেষ পর্যন্ত তিনি তার জীবনের 20 বছর এই পদকের জন্য উৎসর্গ করেন, যাতে তার পরিবারের ভাগ্য বদলে যায়। লিংতিয়ান চিৎকার করে বলে, আমার দাদু একটা বার্তা রেখে গেছেন, পদকে সম্রাটের নাম 100 বছর পর সে আমার সাথে দেখা করবে। যদি আমি এই সুযোগ কাজে না লাগাই তাহলে আমার পরিবারের ধ্বংসের জন্য আমি দায়ী হব। ইয়েচেন ভাবে এটা অনেক বেশি, এই যুগে তিনি কোন ধরনের সম্রাটের কথা বলছেন? কিন্তু বৃদ্ধ লোকটি বলেছিল আমার একটা বিশেষ ভাগ্য আছে, একটা বেগুনি ড্রাগন, আর সেই কারণেই সে আমাকে জিয়ার ওয়াকসুর জীবন বাঁচাতে বলেছিল, কারণ বেগুনি ড্রাগন স্বর্গের দাও ভেঙে অন্যদের ভাগ্য বদলাতে পারে। লিংতিয়ান বলে, প্রভু, আমি জিয়াংনান প্রদেশে খুব শক্তিশালী বাহিনী নিয়ন্ত্রণ করি, যদিও রাজধানীর প্রভাব ঠেকাতে পারি না, কিন্তু আপনি যদি আমাকে সময় দেন আমি রাজধানী ধ্বংস করতে পারবো। ইয়েচান চিৎকার করে বলে, লিংতিয়ান, আমার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে আমার আর কারো প্রয়োজন নেই, যদি তুমি হস্তক্ষেপ করো তাহলে আমরা শত্রু হব। লিংতিয়ান বুকে হাত দিয়ে বলে, আমার সাহস নেই, দয়া করে রাগ করো না। মনে মনে ভাবে, আমি অতিরিক্ত ভেবে ফেলেছি, তোমার প্রতিশোধে আমার সাহায্যের দরকার নেই। ইয়েচেন বলে, যদি তুমি চাও আমি তোমার প্রভু হই তাহলে 3টি শর্ত মানতে হবে। লিংতিয়ান বলে, মন্দিরের প্রভু, বলুন। 1, আমার জীবনে হস্তক্ষেপ করো না, আমার আদেশ ছাড়া কিছুই করবে না। 2, সানিচিকে রক্ষা করতে কাউকে পাঠাও, আর কেউটাকে স্পর্শ করলে তাকে মেরে ফেলো। 3, রাজধানীর লোকটির অবস্থান খুঁজে বের করো এবং ক্লাউড লেক ভিলার ঘটনাটি গভীরভাবে অনুসন্ধান করো, এটা যতটা সহজ মনে হয় ততটা নয়। লিংতিয়ান বলে, প্রভু, আমি পারবো। ইয়েচেন বলে, যা বলা উচিত ছিল সব বলেছি, এখনই ব্যাস, ভবিষ্যতে কিছু দরকার হলে আমি তোমার সাথে যোগাযোগ করব। লিংতিয়ান বলে, যাই হোক হলমাস্টার, আমার কিছু রিপোর্ট আছে। সম্প্রতি কয়েকটি বাহিনী আপনার বিরুদ্ধে তদন্ত করছে। প্রথমটি জিয়াংচাংয়ের চু পরিবার থেকে, তারা তিয়ানডাং পর্বতের পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে ইউনহুবিলা স্কাইল পরীক্ষা করেছে, তবে আমি আপনার তথ্য ব্লক করেছি। দ্বিতীয়টি জিয়াংনান প্রদেশের জিয়া পরিবার, তবে তাদের তদন্ত সহজ এবং গভীর নয়। তৃতীয় শক্তিটিকে আমি আটকাতে পারছি না, সেটা জাতীয় নিরাপত্তা ব্যুরো এবং ড্র্যাগন সোল কমান্ডো। ইয়েজেন বলে, আমার ফর্মুলার জন্যই জিয়া পরিবার এটা করেছে। চু পরিবার, চু সুরানের প্রতিক্রিয়া দেখে তারা আমাকে খুঁজে পায়নি, কিন্তু তদন্ত করছে। কিন্তু জাতীয় নিরাপত্তা ব্যুরো আর ড্র্যাগন সোল কমান্ডো তো জনসাধারণের, তারা আমার বিরুদ্ধে কেন? তারা কি জানে আমি চেন পরিবার আর ইয়াও জিংহুর মৃত্যুর সাথে জড়িত? লিংতিয়ান বলে, মন্দিরের প্রভু, নিশ্চিন্ত থাকুন, চেনের বাবা ছেলের মৃত্যু আর ইয়াও জিংহুর দায় অন্য কাউকে দেওয়ার জন্য আমি কাউকে খুঁজে বের করব। যদি পাই তাহলে প্রমাণ ছাড়া কেউ আপনাকে সরানোর সাহস করবে না, তবে দয়া করে সাবধান থাকুন। ইয়েচেন বলে, ধন্যবাদ। মনে মনে ভাবে, চু পরিবার কেন আমার সম্পর্কে তদন্ত করছে? তারা কি আমার পূজা সম্পর্কে জেনেছে? এটাই একমাত্র কারণ বলে মনে হচ্ছে। ঠিক তখনই সুরান সামনে এসে বলে, যদি তুমি এখনই হাঁটু গেলে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখার কথা ভাবতে পারি। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।